আমরা এখন দেখবো যেটা, সেটা হচ্ছে নিউটনের থার্ড ল এর কিছু এক্সাম্পল দেখবো। থার্ড ল এর কিছু এক্সাম্পল যেগুলো দিয়ে তোমরা অনেক কিছু ব্যাখ্যা করতে পারবা। ভেক্টরে কিছু জিনিস আমি তোমাদেরকে পড়াই নাই, যেমন ধরো ভেক্টরে এটা ছিল প্রশ্ন হিসেবে, লন রুলার ঠেলার থেকে টানা কেন সহজ, এইগুলো ছিল। তারপর পাখি কীভাবে আকাশে উড়ে, সেগুলো আমি তোমাদেরকে স্কিপ করে আসছি, এগুলো আমি পড়াই নাই তোমাদের। নাকি পড়াইছি? মনে হয় পড়াইনি না? ওগুলো পড়াইনি, কারণ ওগুলো আমি পড়াইনি এই জন্যই, কারণ এই টপিকগুলো আসলে ভেক্টর থেকে নিউটন অ্যান্ড মেকানিক্সের বেশি, সেজন্য আমি বাকি রাখছিলাম ওগুলো আজকে পড়াবো। এই যে খেয়াল করবে এখন কয়েকটা ঘটনা, এটা হচ্ছে নিউটনের থার্ড ল এর কিছু এক্সাম্পল। থার্ড ল এর কিছু এক্সাম্পল। প্রথম এক্সাম্পল কি? প্রথম এক্সাম্পল হচ্ছে সেটাই যেটা আমরা, না প্রথম এক্সাম্পল সহজটা দিই। সহজটা দিব নাকি কঠিনটা দিব? মানুষের হাঁটা মনে করতে পারে একটা এক্সাম্পল হিসেবে, মানুষের হাঁটা এটা একটা এক্সাম্পল। নৌকা, মাঝি যে নৌকা টানে, দেখবা একদম শুরুর দিকে মাঝি ওই যে যখন ঘাটের কাছে থাকে তখন একটা লম্বা বাঁশ নিয়ে পানির মধ্যে ঠেলা দেয়, সেটা একটা এক্সাম্পল। মানুষের হাঁটা একটা এক্সাম্পল। পাখির আকাশ উড়া একটা এক্সাম্পল। মানুষের ওই যে টানলে কষ্ট কম হয়, ঠেললে কষ্ট বেশি হয়, সেই ব্যাপারটা একটা এক্সাম্পল। এরকম 4-5টা এক্সাম্পল আমরা দেখবো এখন। প্রথমে কোনটা দিয়ে শুরু করবো? নৌকা দিয়ে শুরু করি। প্রথমটা ইজি আমার মনে হচ্ছে এটা। এই মনে করি একটা নৌকা, এই হচ্ছে নৌকা, এটা হচ্ছে আমার নৌকার ওই যে বসার জায়গাগুলো। ওকে, তো এই যে মাঝি এখানে বসে আছে মনে করে একজন, ঠিক ফিগারই বানাই দিতে চাইছিলাম, হয়ে গেছে। জুতা দেখছো তার? জুতা দেখো, হলুদ রঙের জুতা। এই যে মাঝি এখানে বসে আছে, সে কি করতেছে খেয়াল করে, একদম একদম পানির কাছাকাছি কিন্তু সে আছে। সে করতেছে কি, সে একটা বাঁশ নিছে, বাঁশ নিয়ে এই যে এইভাবে, এখন কিন্তু তার মাটি তার নাগালের মধ্যে আছে, এই যে পানির নিচে যে মাটিটা সেটা নাগালের মধ্যে আছে। সো এই বাঁশটা দিয়ে সেই এই এখানে একটা পুশ করবে বা নিচের দিকে ধাক্কা দিবে। সে যেটা হবে সেটা হচ্ছে, এবং দেখবে খেয়াল করে এই ধাক্কাটা কিন্তু সে নর্মালি ধরো বসে দেয় না, দাঁড়াইয়ে দেয়। আমি তাকে বসাই দিলাম আরাম করুক। তো এই যে পানি আছে না এখানে, এই যে পানি তো এখানে আসি, পানি তো এখানে আসে, পানিও সোজা হয়ে গেলে কেমন হবে? এই যে পানি আছে এখানে, এই যে পানির নিচে হচ্ছে এটা মাটি, এটা এটা মাটির লেভেল লেয়ার মনে করি এখানে। এই যে সে ধাক্কা দিল, সে ধাক্কাটা কীভাবে দিচ্ছে বলো তো? ধাক্কা দিচ্ছে সে এইভাবে, এই যে এইভাবে বল প্রয়োগ করতেছে সে এইভাবে, যেখান থেকে ধাক্কাটা দিচ্ছে না, সে ধাক্কাটা মনে করে এরকম, এই যে এইরকমভাবে সে বলটা দিচ্ছে এই বরাবর। আরে আরে ঠিক আছে, এই যে এই বরাবর ধাক্কা দিচ্ছে না সে, এইভাবে যে সে ধাক্কা দিচ্ছে, কাকে দিচ্ছে এটা? মাটিকে। মাটিকে যদি সে এফ বল দেয়, খেয়াল করবো ভালো করে, মাটিকে যদি সে এফ বল দেয়, মাটিকে তাকে ফিরায় আবার এফ দিবে না উল্টা দিকে? নিউটনের থার্ড ল মাত্র পড়ে আসছি, মাটিকে তুমি দিচ্ছ এফ, মাটিও তোমাকে দিবে এফ। তো মাটি যেটা করবে সেটা ঠিক উল্টাভাবে সমান পরিমাণ বল দিবে এবং বিপরীত দিকে দিবে। এই যে এদিকে সমান পরিমাণ এবং বিপরীতমুখী বল তোমাকে দিচ্ছে, দ্যাট ইজ প্রতিক্রিয়া বল বা রিয়াকশন বলতে পারো। তোমার সাপেক্ষে সেটা হচ্ছে রিয়াকশন, কারণ তুমি শুরু করছো ঘটনা। মাটি আইসা তোমার বাসের মধ্যে ঠেলা দেয় নাই, তুমি মাটিকে গিয়ে ধাক্কা দিছো, তো মাটি তোমাকে ফেরত দিচ্ছে এটা। তুমি দিচ্ছ এফ, মাটি তোমাকে দিচ্ছে এফ, এবং এই এফ এর খেয়াল করবা দুইটা উপাংশ আছে। তুমি যদি এখন খেয়াল করো, এই যে এফটা কাজ করতেছে তোমার তোমার উপর বা তোমার থ্রোতে নৌকার উপর কাজ করতেছে, তাহলে খেয়াল করো এই এফ এর দুইটা উপাংশ আছে না? একটা উপাংশ কোনটা? একটা উপাংশ হচ্ছে যে এটা, এই বরাবর একটা উপাংশ কাজ করবে না? এটা হচ্ছে আমি বলতে পারি এই এফ এর অনুভূমিক উপাংশ, এবং এটা কোনটা? এটা হচ্ছে এই এফ এর উলম্ব উপাংশ। এগুলো তো তোমরা দেখেই আসছো, এগুলো তোমরা চেনোই সবাই। তাহলে এই যে বললাম আমি যদি বলি যে এই কোণটা হচ্ছে থিটা, খেয়াল করবা ভালো করে, আমি যদি বলি এই কোণটা হচ্ছে থিটা, তাহলে এই যে এফ এর এই বরাবর উপাংশ সেটা কি হবে? এফ কস থিটা। এবং এই এফ কস থিটা কি আমার এই সামনের দিকে না? এই সামনের দিকে যে এফ কস থিটা, সেটার জন্যই নৌকাটা আস্তে আস্তে সামনে এগিয়ে যাবে, এবং ইনিশিয়াল একটা যে স্পিড দরকার সেটা সেখান থেকে পেয়ে যাবে, এবং পরবর্তীতে সে বইটা দিয়ে টানতেই পারবে। বাট এটাতে একটা ইনিশিয়াল পুশ সে পায়, যেটার জন্য যেটা বইটা দিয়ে আসলে সে পাবে না। বইটা কিন্তু অনেক স্লো তাকে আগাবে, কিন্তু সে যদি এই পুশটা করতে পারে বাস দিয়ে, সেটা কিন্তু তাকে একটা ইনিশিয়াল পুশ দিবে, যেটা তার জন্য বেটার। ইনিশিয়াল একটা স্টার্ট, যেমনটা সাঁতারুরা প্রথমে একটা জাম্প করে পানির মধ্যে, কিন্তু ওইরকম আর সে জাম্প করতে পারবে না, শুরু কিন্তু অনেক জোরে জোরে জাম্প করে। উপর থেকে যে শক্তিটা সে পাবে, ওইখানে যে পা দিয়ে লাথি মেরে তারপর বেরোয়, সেটা কিন্তু সে পানিতে গিয়ে পাবে না।
পরে ওই ইনিশিয়াল স্পিডের উপর ডিপেন্ড করে সে ওই সাঁতারের সময় সে ফার্স্ট হবে নাকি কি হবে, কারণ ওইটা উপর অনেক কিছু নির্ভর করে। এখানেও সেম কথা, বাস দিয়ে এসে ধাক্কা দিল, বাস থেকে উল্টা দিকে দিল এবং সেটার বেসিসে সে একটা এফ cos θ পেল। খেয়াল করবা এফ cos θ হচ্ছে একটা বল, নৌকার একটা ভর আছে না, মানুষের একটা ভর আছে না, সবার ভর মিলে একটা ভর তৈরি হবে। তাহলে এই এফ cos θ এটা হচ্ছে নৌকার উপর এই বরাবর প্রযুক্ত বল। নৌকার উপর এই বরাবর প্রযুক্ত বলের জন্য কি নৌকা উপরে উঠবে? উঠবে? নৌকা তো উঠবে না, জানা কথা, এটা উঠবে না। তুমি যদি এত জোরে বাস দিয়ে ধাক্কা দাও, তুমি কি করবা আসলে? ওটা আসলে সম্ভব না উপরে ওঠা, বুঝছো কি না? নৌকা উঠবে না, কি হবে আমি বলি, মাঝে উঠে যাবে। কারণ দেখো আমি একটা বাস নিয়ে এমনি এমনি দিচ্ছি, তো আসলে কি হবে? বাস তো মাটি খুঁড়ে ভিতরে ঢুকবে না, কারণ নিচের মাটি শক্ত থাকে। বাস যদি নিচে না ঢুকে, নৌকাও যদি উপরে না ওঠে, কে উঠতে পারে? একমাত্র তুমি। জাস্ট সিম্পলি চিন্তা করো, আমি যদি একটা এখানে পুল আপ দেওয়ার জায়গা থাকতো, আমি যদি ধরতাম, আমি যদি টান দিই, আমার ওজন যদি অনেক বেশি হয়, হতে পারে সেটা খুলে চলে আসবে এবং সেটা হওয়ার চান্স খুবই কম। তাহলে কি হবে? এই যে পুল আপ যে মানুষজন দেয়, কি করে? ওই বাড়ির উপরে টান দেয়, টান দিয়ে কি বারকে সে নামাতে পারে? নামাতে পারে না। কি হয়? সে উঠে যায়। এই হচ্ছে ব্যাপারটা, এটা যে থার্ড ল, তুমি দিচ্ছ, তোমাকেও সে দিচ্ছে, এবং সেই পরিমাণ দিচ্ছ তুমি যেটার পরিমাণ তোমার ওজন থেকে বেশি, এবং সেটা তুমি যদি করতে পারো, তুমি যদি তোমার ওজন মনে করো, আমার ওজন হচ্ছে হবে 72-73 কেজি হবে আমার, তো 72 × 10, জি এর মান 10 ধরলাম এখানেও, তো আমার ওজন হচ্ছে 700 নিউটন, মনে করো 700 নিউটন, 70 ধরলাম, 700 নিউটন। আমি যদি এই বাড়ির উপর 700 নিউটন বল প্রয়োগ করতে পারি, তাহলে আমি উঠতে পারবো না। আমাকে উঠানোর জন্য এর থেকে বেশি দেওয়া লাগবে, কারণ আমি তো উঠাতে চাই। উঠানো মানে কি? আমি কি এখানে স্থির ছিলাম না? আমি যদি উঠতে চাই মানে কি আমার ত্বরণ লাগবে। ত্বরণ লাগলে আমার, যদি আমি উপরের দিকে দিই, এই যে আমি 700 দিই, আমার ওজন 700, আমি দিলাম 700, উঠতে পারবো? উঠতে পারবো না। আমার দেওয়া লাগবে 701 বা 702, সামান্য দেওয়া লাগবে যাতে আমি উঠতে পারি। আমি যদি 705 দেই, আমি দিলাম 705 বারের উপর, বার তো নামতেছে না, কারণ বার অনেক শক্ত, ওয়াল থেকে আটকায় রাখছে। আমি দিলাম ওই বারের উপর 705, ওই বারও আমাকে দিবে 705। 705 যদি সে আমাকে দেয়, আমি কি করবো? আমার ওজন তো 700 ছিল, আমি উঠতে বাধ্য না, আমি তখন উঠে যাবো। এই হচ্ছে থার্ড ল একটা এক্সাম্পল বললাম, যেটা আমার সামনে কোনো বান নাই, তাহলে দেখাইতে পারতাম এইভাবে। তো মাঝে ক্ষেত্রে সেম কথা হবে, মাঝে যদি ব্যালেন্স রাখতে পারে, তাহলে সে যখন এমনি দিবে, সে দেখবে উঠে গেছে উপরে। তো সেটা তো আসলে কোনো কাজের না, বা এমনও হইতে পারে এইভাবে দিতে গিয়ে সে আসলে উপরে উঠে নাই, নৌকা ডুবাই ফেলছে, এটাও হইতে পারে। নৌকা ডুবাবে না, এটা অন্য হিসাব। যাই হোক, ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এই যে এফ cos θ আমি পাচ্ছি, এই এফ cos θ হচ্ছে নৌকার উপর যেদিকে নৌকা যেতে চায় সেই বরাবর কার্যকর বল এই মুহূর্তে। তাহলে এই কার্যকর বলকে আমি যদি এফ cos θ কে নৌকা এবং মানুষ মিলে মোট যে ভরটা, সেই ভর দ্বারা ভাগ করি, আমি কি নৌকার ত্বরণ পেয়ে যাবো না এই বরাবর? এই ত্বরণ থেকে কি নৌকার বেগটা শূন্য থেকে যতক্ষণই এই বাস দিয়ে এসে ধাক্কা দিয়ে থাকবে, ততক্ষণ এই ত্বরণটা কার্যকর, বোঝা গেছে? এবং ততক্ষণে তার ব্যাগটা একটু বাড়বে আর কি, 0 থেকে একটা সার্টেন জায়গায় যাবে। তারপরে তো বুঝতেছোই, বাকিটা তো তোমরা জানোই। বাকিটা কিন্তু নিউটনের থার্ড লর কথা না, বাকিটা হচ্ছে বইটা দিয়ে এসে টানাটানি করবে, নৌকা আগে থাকবে, অন্য হিসাব। আশা করি বুঝাইতে পারছি ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, এখন আসো এটা। আর এটাও আশা করি বুঝছো সবাই, যে এটা কোনাকুনি কেন দিতে হচ্ছে। সে যদি একদম এই বরাবর দিয়ে দেয়, সে যদি একদম এই বরাবর বল প্রয়োগ করে দেয়, ওইটা দিয়ে এই বরাবর দেয়, তো যেটা হবে মাটিও তাকে দেবে এই বরাবর, তো নৌকা তো উঠবেই না। নৌকা উঠবে কখন বলো তো? যখন তুমি পা দিয়ে, ওই যে বসার জায়গা আছে না, বসার জায়গাকে যখন তুমি পা দিয়ে ধরে রাখবা, পাখির মতো বা বানরের মতো পা দিয়ে ওই জায়গায় আটকায় রাখবা, তখন যদি তুমি দিতে পারো এনাফ, তাহলে তুমি নৌকা সহ উপরে উঠে যাবে। এনাফ দিতে পারলে, আদারওয়াইজ না। গেল, নৌকারটা বোঝা গেছে কিনা সবার? নৌকাটা বুঝছো। এখন আসো আমরা আরেকটা সিমিলার এক্সাম্পল, যেটা হচ্ছে মানুষের হাঁটার সময় হয়, সেই ব্যাপারটা আমরা বুঝে নিই এখন। মানুষের হাঁটা, পায়ে হাঁটা, যে মানুষ যে হাঁটে, সেটা একটু খেয়াল করবা। সেখানেও তোমার এই ব্যাপারটা তোমরা অলরেডি জানো, তোমরা কি করো, তোমরা জাস্ট জানো, বাট ওইটা আসলে ম্যাথমেটিক্যালি দেখো নাই আসলে, তোমরা ওটাই করো আসলে। তোমরা ওইটার উল্টা করবা না, যেটা করলে তুমি হাঁটতে পারবা না। তুমি একজ্যাক্টলি ওইটাই করবা যেটা করতে তোমার যেটা করে তোমার হাঁটতে হবে। খেয়াল করবা কি বলতেছি। এই যে বললাম, আমি এখানে একটা মানুষ দিলাম, এই যে মানুষটা, এটা কি তার বাম হাত না? বাম হাত তো না? বাম হাত সামনে থাকলে ডান পা পিছে থাকবে না? হ্যাঁ, এটা বাম হাত না ডান হাত? বাম হাত। বাম হাত সামনে থাকলে ডান হাত পিছে থাকে। হ্যাঁ, পায়ের কথা বলতেছি আর কি। এই যে বাম হাত সামনে, ডান পা থাকবে সামনে, তাহলে ডান পা সামনে থাকে যদি, ডান পা দিলে এটাকে, এটা হচ্ছে বাম পা। এই যে মানুষটা এভাবে, আর এই যে মানুষটা এভাবে। ঠিক আছে, এই হচ্ছে, বাকি হাতটা দিয়ে দিই দাঁড়ান।
এই যে মানুষটা, বেশি উপরে ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে মানুষটা। এখন এই যে মানুষটা হাঁটতেছে, আমি এই পাটাকে একটু সুন্দর করে দিতে পারো, এই পায়ের উপরে অনেক কথাবার্তা আছে, পা সুন্দর না করলে হবে না। মনে করি হচ্ছে তার পা, এই যে একটু খেয়াল করবে এখানে, এই যে মানুষটা হাঁটতেছে না রাস্তা দিয়ে, খেয়াল করবা এই যে পাটা, এই যে কি হয়েছে তোমাদের, বিড়াল নাকি, কি কি এগুলা? ওকে, খেয়াল করো, এই যে মানুষটা হাঁটতেছে না, মানুষটা খুবই উইয়ার্ড দেখতে আসলে হয়ে গেছে, যাই হোক ব্যাপার না। এই যে মানুষটার পা একটু খেয়াল করবা ভালো করে, এই পাটা কি কোনাকুনি আছে না মাটির সাথে, সে আসলে এই পা দিয়ে করতেছে কি, আর এটা আমি আসলে ইচ্ছা করে ঠিক মতোই আঁকছি, অন্য ক্লাসে এটা আমি ঠিক মতো আঁকি নাই, ইচ্ছা মানে ভুল করে আঁকি ফেলছিলাম। সেটা হচ্ছে তুমি যখন হাঁটবা খেয়াল করো, তোমার যখন ডান হাত সামনে থাকে তখন তোমার বাম পা সামনে থাকে, মানে এটা ওইভাবে ফ্লিপ ভার্সন আসে, এরকম হবে না কখনো যে তোমার ডান হাত ডান পা তারপর বাম হাত বাম পা এরকম কখনো সামনে। তুমি যদি হাঁটতে চাও দেখবা তোমার সার্কাসের জোকার লাগতেছে, যেমনটা আমার এখন লাগবে আমি যদি এভাবে হাঁটি, জাস্ট খেয়াল করো এভাবে এভাবে কেমন লাগবে, বাট তোমার নর্মাল ফ্লোটাই হচ্ছে এটা। এবং তুমি খেয়াল করবে প্রত্যেকটা প্রাণী, অ্যানিমেল কিংডমের প্রত্যেকটা প্রাণী যেগুলো চারটা পা আছে দেখবা তারা এই প্যাটার্ন মেনটেন করে চলে। তারা কখনোই ঘোড়াকে কখনোই দেখবে না যে ডান সাইডের দুইটা পা একসাথে দিচ্ছে তারপর বাম সাইডের দুইটা পা একসাথে দিচ্ছে, সে কিন্তু এই প্যাটার্ন করবে না। সে কি করে, এইটা এটা ওইদিকে ওইভাবে মেনটেন করেছে। বিড়াল দেখো, কুকুর দেখো, প্রত্যেকটা প্রাণী এটা করে থাকে, মানুষও সেই কাজই করে থাকে। মানুষের তো চারটা পা নাই, মানুষের হাত পা মিলাই চারটা আছে, সুতরাং টান খেয়ে যায়, এটা অলরেডি একটা নষ্ট হয়েও গেছে। যাই হোক, তো মানুষের ক্ষেত্রে সেম কথা, মানুষ যদি এখন এই যে চতুষ্পদের মতো নিচে বসে যায় হাঁটার জন্য এইভাবে, তাহলে দেখবে মানুষের ক্ষেত্রে এক্স্যাক্টলি ওই বিড়াল যেভাবে হাঁটে মানুষ ওইভাবে হাঁটতেছে। মানুষ পারবেই না, জাস্ট ইমাজিন করো আমি বিড়ালের মধ্যে হাঁটে যাচ্ছি, বাট আমার এই হাত আর এই পা একসাথে দিতে হচ্ছে, ঠিক সম্ভব? সম্ভব না, সম্ভব না, হাঁটতেই পারবে না তুমি। দাঁড়ায় দাঁড়ায় তুমি এভাবে করতে পারতেছো মজার জন্য, বাট ওইভাবে তুমি ওইটাও করতে পারবে না। যাই হোক, এখন ব্যাপারটা বুঝো তাইলে। আমি এই পা দ্বারা কি করতেছি, এই যে এই বরাবর বল দিচ্ছি না, এই যে এই বরাবর কোনাকুনি বল দিচ্ছি আমি একটা, এই যে বলটা আমি দিলাম এর বিপরীতে মাটি আমাকে উল্টা দিকে দিবেন একটা বল, এই যে এর উল্টা দিকে মাটি আমাকে দিবে, উল্টা দিকে বলটা এই যে এটা দিল, কালার চেঞ্জ করে দিয়ে দাঁড়াও, কালার চেঞ্জ করে দিলাম, এই যে মাটি আমাকে দিবে উল্টা দিকে সমান পরিমাণ বল, এটার নাম হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। তাহলে আমি দিলাম এফ, মাটি আমাকে দিল এফ, তাহলে এই যে এফটা আমি পাচ্ছি প্রতিক্রিয়া হিসেবে, যে এফটা আমি পাচ্ছি, এখন কি ওই বইটার মতো ঘটনা না, ওই বাঁশের মতো ঘটনা, কি হবে সেটা, এই যে এই এফ এর একটা উপাংশ হচ্ছে এই বরাবর কাজ করবে, এবং একটা উপাংশ এই বরাবর আর একটা উপাংশ এই বরাবর কাজ করবে। উপরের দিকের উপাংশ নিয়ে আমাদের আসলে এই মুহূর্তে চিন্তা নাই, আমরা এখন এইটা নিয়ে কাজ করি। যদি এই কোণটা হয় থিটা, যদি এই কোণটা হয় থিটা, তাহলে আমার এই দিকের উপাংশটা কত হবে, এফ এর এফ কস থিটা। তাহলে মাটির দ্বারা প্রযুক্ত প্রতিক্রিয়া বলটা যেটা এফ কস থিটা হিসেবে আমার কাছে আসছে, সেটার জন্যই আমি আসলে সামনে এগিয়ে যাচ্ছি। এবং আমি যদি এইভাবে কোনাকুনি বল না দিতে পারি, আমি যদি জাস্ট পা চালাই, আমি কিন্তু হাঁটতে পারবো না, আমি জাস্ট দাঁড়ায় থাকবো। যেটা করি আমরা পিটি করার সময়, মনে নাই এভাবে করতাম, আমরা যদি এটা না করে জাস্ট এটা করতাম, তাহলে কিন্তু দেখতাম পিটি পুরা মানে ওই মাঠ ক্রস করে সামনে চলে আসছে। তুমি যখনই পিছন দিকে একটা কোণ করে বল প্রয়োগ করবা, তখনই তুমি আসলে সামনে চলে আসবে। কারণ আমি যদি এদিকে বল দিই, আমি অবশ্যই সামনে আসতে বাধ্য, কারণ আমি পা দিয়ে ধাক্কা দিচ্ছি, আমি সামনে আসতে বাধ্য। আর আমি যদি পা দিয়ে এই বরাবর বল দিই, আমি হাঁটতে পারবো না, আমি দাঁড়ায় থাকি। তো এই হচ্ছে সেই কথাটাই হচ্ছে, যেরকম বাঁশ দিয়ে একদম এই বরাবর মারলে নৌকা সামনে আগাবে না, সেরকমভাবে তুমি পা দিয়ে যদি জাস্ট এইভাবে করতে থাকো, তাহলে তুমি জায়গায় দাঁড়িয়ে থাকবা, তুমি হাঁটতে পারবে না। তোমার হাঁটার জন্য অবশ্যই কোনাকুনি বল প্রয়োগ করা লাগবে। এই হচ্ছে নিউটন থার্ড এর আরেকটা এক্সাম্পল, যেটা এক্স্যাক্টলি এটার মতোই। বোঝা গেছে কি বলছি? আচ্ছা, গেল এটা। মানুষটাকে কেমন জানি লাগতেছে, এই এরকম একটা মানুষ হয়ে গেল, মুখটা কেমন জানি, দাঁড়া ঠিক করি। তাও ভয় লাগতেছে নাকি এখন? যাই হোক, সমস্যা নেই, থাকুক, যে যেমন ইচ্ছে থাকুক। ওকে, আমরা এক্সাম্পল দুইটা দেখলাম, এখন আমরা দেখবো 3 নাম্বার এক্সাম্পল, যেটা হচ্ছে 3 নাম্বার এক্সাম্পলটা হচ্ছে আমাদের পাখির আকাশে ওড়া। পাখি যে আকাশে উঠবে, এই সিমিলার আরেকটা এক্সাম্পল আছে এটার মতো, ঘোড়ার গাড়িটা না। ঘোড়াও যখন সামনে যায়, তখন কিন্তু ঘোড়া ওই তার সাথে বেঁধে থাকা যে গাড়িটা থাকে, সেটাকে কিন্তু সেম স্টাইলের সামনে নিয়ে যাবে, কারণ ঘোড়া ওইভাবেই ধাক্কা দিবে, ঘোড়াকে মাটি ওইভাবেই ধাক্কা দিবে উল্টা দিকে, তো ঘোড়া সামনের দিকে বল লাভ করবে, এবং সেই বলের কারণে ঘোড়া ওই বস্তু সহ বা তার পেছনে যে গাড়ি লাগানো আছে সেটা সহ সামনে আগে যাবে। ঠিক আছে, যাই ঘোড়াটাতে আমি আসতেছি না, আমি এখন দেখাবো পাখিরটা। মনে করো পাখিকে আমরা উঠতে দেখবো যখন, তখন আমরা পাখিটার অনেক উপরে থাকবো। আমি মনে করি একটা ড্রোন নিয়ে গেলাম, যেটা দিয়ে আমি উপর থেকে একটা পাখিকে উঠতে দেখবো, এবং সেই ড্রোনের চোখে, সেই ড্রোনের সাথে লাগানো ক্যামেরার চোখে পাখিটা দেখতে কীরকম মনে হবে সেটা আমি এখন আঁকতেছি, খেয়াল করবা। তো এই হচ্ছে মনে করো পাখিটা,
এই হচ্ছে পাখির বডি, এই হচ্ছে পাখির মাথা, আর এই হচ্ছে পাখির ঠোঁট, আর এই হচ্ছে পাখির পাখা। এবং এটা দেখতে এক্স্যাক্টলি একটা প্লেনের মতো মনে হয়। এবং প্লেন এরকম বানানো হয়েছে আসলে পাখিকে দেখেই, মানুষজন মোটিভেট হয়েছে কই থেকে? পাখিকে দেখে। কারণ পাখিকে যদি মানুষ উঠতে না দেখতো, ফড়িংকে যদি মানুষ উঠতে না দেখতো, উঠতে না দেখলে মানুষের মাথায় এই কথা আসার সুযোগ নাই যে আমি উঠতে চাই। উঠতে দেখলেই তো একটা আগ্রহ তৈরি হয় যে উঠতে পারে ওরা, আমি কেন পারি না। তখন মানুষজন এটা নিয়ে চিন্তা ভাবনা করছে, অনেক মানুষ মরছে, অনেক মানুষ হুদাই এমনিই মারা গেছে। ঠিক আছে, একটা গল্প আছে ইকারাসের ডানা নামে, এটা জাফর ইকবাল স্যারের একটা বইয়ের কোনো একটা, এবং ইকারাসের ডানা তার একটা সায়েন্স ফিকশন, এবং সেই সায়েন্স ফিকশনের ইকারাস যে নামটা, সেই নামটা আসলে ওই গল্পের মধ্যে কোনো অংশ নাই, বাট ইকারাস নামে একজন গ্রিক ছিল, গল্প আর কি, গ্রিক, এটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে, ওরাও ওড়ার জন্য প্রচণ্ড পেশনের ছিল। তো ইকারাস করছিল কি, একটা পাখা বানাইছিল এবং সেটা মোম দিয়ে বানানো ছিল, এবং সে অনেকগুলো এক্সপেরিমেন্ট করার ফলে তার পাখাটা কাজ করছে, তার পাখা মোম দিয়ে যেটা বানাইছে সেটা সে কাজ করতে পারছে এইভাবে। ডেফিনেটলি মানুষ মোটিভেটেড হয়েছে পাখিকে দেখে, জানা কথা, বাট ওই তো ডানার ব্যাপারটাতে পাখিরই, মানুষ কি জন্ম থেকে জানে যে ডানা নামে কিছু আছে? যদি পাখিকে না দেখতো, মুরগিকে না দেখতো, জানতো না। ঠিক আছে, তো যাই হোক, সে একটা পাখা বানাইছে মোম দিয়ে, মোম দিয়ে বানানোর পরে সে উঠতেও পারতেছে, এবং তার বাপ তারে বলছে যে তুমি বেশি উড়ো না, সমস্যা হবে। বাট সে এক্সাইটেড, জানা কথা, পাখা গজায়, তা তো আসলেই পাখা গজায় গেছে। পাখা যদি গজায়, সে তো উঠতেছে উঠতেছে উঠতে 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 এত উপরে গেছে, মোম তো মাইন্ড ইট, উপরে উঠছে, সূর্যের তেজ, মোম গলা শুরু করছে, এবং মোম এত দ্রুত গলা শুরু করছে সে আসলে ওই কাভার করার সময় পায় না, নিচে নামতে নামতেই কিন্তু সে আসলে মোমটা পুরা গলে গেছে এবং সে সাগরের মাঝখানে পড়ে মারা গেছে। দিস ইজ এ স্টোরি, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, আমি জাস্ট একটা গল্পের সায়েন্স ফিকশনের বইয়ে একটা অংশ এই কথা বলা ছিল। ঠিক আছে, সেটাই বললাম, এবং আমার খুব পছন্দের একটা গল্প এটা, আমার শুনলেই ভাল লাগে এটা, এই যে উঠছে, মরে গেছে, মোম গলে গেছে, ব্যাপারটা খুবই ট্র্যাজিক একটা ঘটনা, আমার ভাল লাগছে আর কি। যাই হোক, তো এই যে খেয়াল করো ব্যাপারটা যে পাখি উঠতেছে, পাখির এই যে ডানার ব্যাপারটা কিন্তু এক্স্যাক্টলি মানুষের সেই মোটিভেশনের জায়গাটা, যে কারণে পাখি, এই যে আবার পাখি গেল, হামিংবার্ডের কথা চিন্তা করো, দাঁড়ায় থাকতে পারে, হামিংবার্ড কন্টিনিউয়াসলি এইভাবে পাখা না ঝাপটাতে থাকে, ফড়িং কন্টিনিউয়াসলি জায়গা থেকে এভাবে করতে পারে, যেটা প্লেন পারে না। মানুষের ওই মোটিভেশন আসছে এগুলা থেকে, বাংলাদেশে পরে হেলিকপ্টার দাঁড়ায় থাকতে পারে, প্লেনকে দাঁড়ায় থাকতে পারে, প্লেন দাঁড়ায় থাকতে পারে, প্লেন জাস্ট চলতে হবে, প্লেনের ওই এরোডাইনামিক্সের ওই অংশটা নাই যে প্লেন দাঁড়ায় থাকতে পারে। ঠিক আছে, প্লেন কিন্তু চলতে হয়, চলতে থাকতে হয়। আর হেলিকপ্টারের মোটিভেশনটা কি? ফড়িং দাঁড়ায় থাকতে পারে, হামিংবার্ড দাঁড়ায় থাকতে পারে, বুঝছো কিনা ব্যাপারটা? এই যে ব্যাপারগুলা, তো এই হচ্ছে আমার পাখি, যেটা দেখতে প্লেনের মতোই না, আসলে প্লেন দেখতে পাখির মতো। ঠিক আছে, তো এই যে পাখিটা উঠতেছে, আমি যদি বেসিক কথা বলি, অনেক কথা তো বলার আছে যেগুলো এরোডাইনামিক্সের অংশ, সেটা আসলে তোমাদের অংশ না, তোমাদের এখন আমি জাস্ট ফর দ্য সেক অফ নিউটনস থার্ড ল এই জিনিসটা আমি বোঝাবো, যতটুকু লাগে ততটুকু। ঠিক আছে, খেয়াল করবা, পাখি যখন আকাশে উঠবে, সে যখন সামনে যেতে চাইবে, যেমনটা আমরা হাঁটার সময় ধাক্কা দিতে হয় মাটিতে নিচের দিকে কোনাকুনি করে, নৌকা যখন সামনে আগাইতে চায় মাঝিকে তখন বাঁশ দিয়ে ঠেলা দিতে হয় নিচের দিকে, সে যা যাচ্ছে তাই তো করতে হবে। পাখি তো আকাশে উঠতে চায়, পাখি কি করবে? পাখি তো সামনে যেতে চায়, কি করবে সে? সে যদি উপরে উঠতে চায়, সে বল প্রয়োগ করবে এইভাবে, এভাবে বল প্রয়োগ করবে, আর যদি সে সামনে আগাইতে চায় সে বল প্রয়োগ করবে এইভাবে, সাঁতারের মতোই। তুমি যদি সাঁতারের হিসাব দেখে থাকো, দুই হাত দিয়ে যে মানুষ সাঁতার দেয়, দেখবা এইভাবে সাঁতার দিতে থাকে, হাতটাকে জাস্ট পিছনে টান। কাকে টানতেছে? আসলে পানিকে। এই যে পানিকে তুমি টানতেছো, পাখির কাছে কিন্তু ওই পানি বলতে কে আছে? বাতাস। বাতাস কিন্তু ওই একটা প্রবাহী পদার্থই, পানি যেরকম একটা প্রবাহী পদার্থ, বাতাস ওইরকম একটা প্রবাহী পদার্থ। আমাদের কাছে সেটা আসলে ওইভাবে সিগনিফিকেন্স রাখে না, কারণ এটা দেখতেছি না। পানি আমাদের কাছে, পানি দিয়ে বোঝানো ইজিয়ার, পানিকে ধরে টান দিলাম, পানি আমাকে সামনে ঠেলে দিল। এই যে ব্যাপারটা সাঁতারের ক্ষেত্রে, সেটাও কিন্তু এক্স্যাক্টলি নিউটনের থার্ড ল। আমি পানিকে দিলাম টান, পানি আমাকে দিল সামনের দিকে আগে, আমি দিলাম পানিকে পেছন দিকে টান দিলাম, পানি আমাকে দিয়ে দিল সামনের দিকে ঠেলে। ব্যাপারটা বোঝা গেছে কিনা? পাখি এক্স্যাক্টলি তাই করবে। তো পাখি যখন খেয়াল করো জান দিয়ে ঝাপটা দিবে, মনে করো সে সামনে আগাতে যাচ্ছে, সে কি করবে? সে এই পাখা দিয়ে এদিকে একটা বল দিবে, এই পাখা দিয়ে এদিকে একটা বল দিল সে, এবং ঠিক সমান পরিমাণ বল সে এই পাখা দিয়ে দিল, সমান পরিমাণই হবে। যদি সে সামনের দিকে বাঁকাতেরা না হয়ে সামনে যেতে চায়, তাহলে কিন্তু সে সমান পরিমাণ বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তো এই যে বল দিল, এই যে একটা বল আর এই যে আরেকটা বল, এই দুইটা বলের যেহেতু মান সমান, খেয়াল করবা ভালো করে। আর আমি পাখিটাকে দেখতেছি কই থেকে? উপর থেকে, টপ ভিউ। ঠিক আছে, পাখি চড়তেছে মনে করে এই বরাবর, আমি দেখতেছি তাকে এইখান থেকে, এই হচ্ছে আমার ক্যামেরা। বোঝা গেছে ব্যাপারটা? পাখিকে আমি এইভাবে অবজার্ভ করতেছি। তো এই হচ্ছে ব্যাপারটা, পাখি যখন এই বরাবর বল প্রয়োগ করলে এফ, এই বরাবর বল প্রয়োগ করলে এফ, তাহলে এই দুই এফ এর লব্ধি কি আসবে? এটা কিন্তু পাখির পাখার দ্বারা বাতাসের উপর প্রযুক্ত বল, এবং দুইটা বলের মান কত? এফ এবং এফ। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এই দুইটা বলের লব্ধি কত হবে বলো তো? লব্ধি যাই হোক, সেটা আমাদের কনসার্ন না, কনসার্ন হচ্ছে
এই দুইটা বলের যেহেতু মান সমান, লব্ধিটা কি এক্সাক্টলি মাঝখান বরাবর যাবে না? লব্ধি যদি একদিকে মাঝখান বরাবর যাবে, খেয়াল করো ব্যাপারটা। এই যে পাখি বাতাসের উপর আসলে এই বলটা দিচ্ছে, খেয়াল করবো ভালো করে। পাখি বাতাসের উপর বল দিচ্ছে আসলে এটা একদম ঠিক সিমেট্রিক্যালি মাঝখান দিয়ে যাবে বলটা। হ্যাঁ যাও, সিমেট্রিক্যালি মাঝখান বরাবর বলটা যাবে, কারণ দুই পাখা দিয়ে যদি সে সমান পরিমাণ বল দেয় বাতাসের উপর, তাহলে জানা কথা দুইটা বলের লব্ধি মাঝখান দিয়েই তো যায়। এই হচ্ছে পাখির পাখার দ্বারা বাতাসের উপর প্রযুক্ত লব্ধি বল। সেটা কোন দিকে? পিছন দিকে। তাহলে বাতাস পাখি কি করবে? সামনের দিকে বল প্রয়োগ করবে, নিউটনস থার্ড ল। তাহলে কি করবে বাতাসটা? এই যে দেখো, পাখি এখন বাতাস এখন পাখিকে এই যে এইদিকে সমান পরিমাণে বিপরীতমুখী বল দিবে। দিস ইজ হাউ বার্ডস ফ্লাই ইন দ্য এয়ার। বোঝা গেছে? এখন কথা হচ্ছে, আমরা যখন সাঁতার যখন দিই আমরা, তখন কিন্তু খেয়াল করবো, আমরা যখন সাঁতার দিব বা কাউকে যদি সাঁতার দিতে দেখো, তাহলে দেখবা সে হাতটা কিন্তু উপরে তুলে। কারণ আমি যে টান দিলাম, একটু খুলে নিই, এটা আমি টানিয়ে ছিঁড়ে ফেলবো একটু করে। আমি যে এভাবে টান দিলাম, এভাবে যে আমি টান দিচ্ছি, তারপর আমি হাত যে সামনে নিয়ে আসবো পানির মধ্যে, খেয়াল করবো আমি যখন সাঁতার দিব আমি এভাবে টান দিব তো এইভাবে আমি কি আবার পানি বরাবরই এইভাবে হাত নিয়ে আসবো? কারণ পানি বরাবর যদি আমি এইভাবে আবার হাত নিয়ে আসি, আমি কিন্তু পানিকে আবার এইভাবে ধাক্কা দিলাম, পানি আমাকে ঠেলে আবার পিছনে নিয়ে যাবে। দ্যাট উইল বি রিভার্স সুইমিং, উল্টা সাঁতার হয়ে গেল। আমি যদি এইভাবে দিই, তাহলে আমি তো সারা জীবন এইভাবে করতে থাকবো। এটার জন্য একটু সামনে যাব, যতটুকু যাব হাত নিতে গিয়ে আবার পিছিয়ে যাব, এটা একটা বলদের মতো কাজ হয়ে গেল, আমি এখানেই মরে যাব। তা আমি কি করি খেয়াল করো, বা সবাই কি করে, আমি যখন টান দিলাম, টান তো দিব এইভাবে, বা হাতটাকে আমি এইভাবে তুলে দেন আমি হাত নিয়ে আবার টান দিব, বৈঠার মতো। বইটা তুলে না মাঝি, তারপর আবার ঘুরে, আবার তুলে আবার ঘুরে। বইটা মাঝিও যদি এই কাজ করে, একবার এদিকে নৌকা সামনে যাবে না। এইটা সবাই বুঝে, এই কমন ফিজিক্সের সেন্স সবার আছে। তো পাখি কি করবে? মানুষের ক্ষেত্রে তো না হয় হইলো যে আমি পানির মধ্যে হাত সামনে আনবো না, আমি হাতটাকে তুললাম, দেন আবার টান মারলাম। পাখি কই থেকে হাত বের করবে? পাখি তো বাতাসের মধ্যেই ডুবে আছে, তাই না? পাখির উপরে বাতাস, নিচে বাতাস, ডানে বাতাস, বামে বাতাস, পাখি তো পুরো বাতাসের সাগরেই ডুবে আছে। সে হাত তুলে কই নিবে? প্রশ্ন কি বুঝতে পারছে কি বলছি? বাতাসে পানির ক্ষেত্রে আমরা যখন সাঁতরাই, তখন তো আমার জায়গা স্পেস আছে তুলার, তারপর টান দিলাম। পাখির ক্ষেত্রে পাখি তো বাতাসের সাগরই করতেছে। এখন খেয়াল করবা কি করে পাখিটা। পাখি যখন পাখার সামনে আনবে, তখন পাখির ওই ন্যাচারাল যে পালকগুলা, সেগুলো যেটা হয়, সে কিন্তু এগুলাকে স্প্রেড করতে পারে এভাবে। বুঝছো ব্যাপারটা? সে যখন এইভাবে পাখাটা আনবে, তখন এই জিনিসগুলো এভাবে খুলে যায়। সে যখন খুলে ফেলবে, তখন কিন্তু বাতাস ক্রস করে যাবে, বাতাসকে কিন্তু সেটা আনতেছে না। আমি যদি দেখবা মাঝে মধ্যে পতাকা বা মাঝে মধ্যে ব্যানার থাকে, এগুলো কিন্তু মাঝখানে ফুটা ফুটা করা থাকে না, কেন থাকে? যাতে বাতাস ক্রস করতে, মানে যে বাতাস যদি ক্রস না করতে পারে, এমনও হইতে পারে যে পালার সাথে ওই ব্রাজিলের ফ্ল্যাগটা লাগাই রাখছে বা আর্জেন্টিনার ফ্ল্যাগ লাগাই রাখছে, এত জোরে বাতাস আসছে যে দড়ি ছিঁড়ে নাই, বাট ওই খাম্বা নিয়ে পড়ে গেছে পতাকাটা। এটা হতেই পারে, বাংলাদেশ সবকিছুই সম্ভব। মনে করে এত ভালো একটা পোলিস্টার নিয়ে আসছে, এত ভালো ব্যানার নিয়ে আসছে, ব্যানার ছিঁড়ে নাই, ব্যানারকে যে বেঁধে রাখছে বাঁশ দিয়ে বা যে খুঁটির সাথে বেঁধে রাখছে, বাতাস এত জোরে আসছে, ওইটা তো বাতাস তো ক্রস করতে পারেনি, বাতাস তো বল প্রয়োগ করতেছে, তো কি হবে? পাল্লা সহ পড়ে গেছে, হবে না এটা? পাখির ক্ষেত্রে কি হবে? পাখি যদি এইভাবেই নিয়ে আসে হাতটা, তাহলে কিন্তু সে আবার বাতাসকে ধাক্কা দিলে এদিকে উল্টা চলে আসবে। পাখি কি করে? যখন হাত এদিকে আনে, খুলে দেয়, তাহলে আরামসে আনতে পারে, দেন লাগাই দেয়, দেন আমার টান দেয়। এটা পাখির পালকের মধ্যে ন্যাচারালি হয়। পাখির পালকটা এইভাবে খুলে যায়, লেগে যায়। কি বলছি বুঝতে পারছো কিনা? পাখি আমাদের সাঁতারের ক্ষেত্রে তো আমাদের হাত তো খোলার সুযোগ নেই, আমরা হাত তুলতেই হয়। পাখির ক্ষেত্রে তো আর বাতাসকে ইগনোর করার সুযোগ নেই, পাখিকে খুলতে হবে। সো আল্লাহ তোমাকে যতটুকু দরকার ততটুকুই দিছে। তোমার পানির উপরে বাতাস আছে, তাই তোমার পাখার হাত খোলার দরকার নেই, তুমি হাতটা তুলেই নিয়ে আসো। পাখির ক্ষেত্রে সেই সুযোগটা নাই। পাখি কী করবে? পালককে এইভাবে মেলাই দিবে, তারপর সামনে আনবে, দেন আবার যখন ক্রস করবে, আবার যদি এইভাবে রেখে টান দেয়, তাহলে কিন্তু আমার লাভ নেই, এইভাবে টান দিলে লাভ নেই। তার কিন্তু এইভাবে টান দিতে হবে যাতে করে ইম্প্যাক্ট পড়ে বাতাসের উপর, ঠিক আছে? এবং এটা গতদিন ওই ক্লাসেও বলছিলাম, আজকেও আবার বলতেছি। ওই ক্লাসে বলছিলাম যে সূরা মুলক 29 পারার, এই যে 29 নম্বর পারার প্রথম সূরাটা, সূরা মুলক, এখানে একটা আয়াত আছে। আয়াতে বলা হচ্ছে, তোমরা কি ভেবে দেখো না পাখি কিভাবে আকাশে উড়ে? সে কিভাবে ডানাকে সংকুচিত প্রসারিত করে? সে কি ভেসে থাকে নিজে থেকে, নাকি আমি তাকে ভাসায় রাখি? এই যে আয়াতটা, এই আয়াতের মধ্যে কিন্তু তোমাকে সেই মোটিভেশন দেওয়া হচ্ছে যে তুমি ভাবো পাখি নিয়ে। এবং দেখো, মানুষজন যারাই পাখি নিয়ে ভাবছে, তারাই কিন্তু প্লেন বানাইছে। যারাই ভাবুক, যেই ভাবুক, সে এখন কোরআন দেখে ভাবুক আর কোরআন না দেখে ভাবুক, ভাবছে তো পাখি নিয়েই। এটা কি কেউ ডাউট করতে পারবে যে মানে পাখি ছাড়া কোনো মোটিভেশন ছিল মানুষের হাতে যে উড়ার ব্যাপারটা? পাখিকে দেখেই শিখছে। আল্লাহ তোমাকে বলে দিছে পাখি নিয়ে ভাবো। আল্লাহ আরও অনেক জায়গায় অনেক কিছু বলেছে ভাবতে। তুমি যদি হিন্টস না পাও, তুমি আসলে ভাবতে পারবে না। তোমাকে যদি বলে দিই তুমি এটা নিয়ে ভাবো, এখানে জিনিস আছে। কারণ মানুষ
অনেক লিমিটেড একটা ক্রিয়েচার, তার মধ্যে আসলে ওই রকম কোনো সেন্স নাই যে সব কিছু বুঝতেছে। তাকে যদি হিন্টস ধরায় দাও, সে তখন এই জায়গায় এই ডোমেন নিয়ে কাজ করবে, এই ডোমেন নিয়ে কাজ করতে গিয়ে সে অনেক কিছু উদ্ধার করতে পারবে, যেটা হিন্টস তোমাকে দেয়া আছে। তো এখানে খালি পাখির কথা না, আর অনেক কথা অনেক জায়গায় বলা আছে, ওগুলা যখন আসবে তখন আমি ওগুলো আবার বলে দিব, ঠিক আছে? কি বলছি বোঝা গেছে কিনা? তাহলে পাখি কীভাবে আকাশের ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। আর অনেক সিচুয়েশন আছে, এরকম সিচুয়েশন হতে পারে যে পাখি যখন ডাইভ নেয়, ডাইভ যখন মানে তখন পাখি এইভাবে ঘুরে না, চিল দেখবা মাঝে মধ্যে এইভাবে কাইট হয়ে যায়। এটা কখন কিভাবে করে? এটার নাম হচ্ছে ব্যাংকিং। পাখি কাত হয়ে ঘুরে যায়। প্লেন দেখছো না তোমরা, একদম ডিরেক্ট এইভাবে কাত হয়ে মোচন নেই। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের শেষের দিকের টপিক। এই যে আমি লিখে রাখছিলাম শুরুর দিকে টপিকটা, কই গেল টপিক? কি এখানেই না? এই যে ব্যাংকিং নামে যে টপিকটা, সেটা আমরা ওই যে ডাইভ দেওয়ার ব্যাপারটা এটা আমরা দেখবো। আবার এটাও হতে পারে পাখি, তুমি জাস্ট যারা সাঁতার দিতে জানো, যারা সাঁতার দিতে জানো তাদেরকে বলতেছি, আমরা যখন সাঁতার দেওয়ার সময় চাই যে আমি একটু ডানে ঘুরি অথবা একটা বামে ঘুরি, আমরা কি করি? আমরা কিন্তু পানির মধ্যে ডিরেক্ট এইভাবে ঘুরতে পারি না। পারি? আমি সাঁতার দিচ্ছি এইভাবে, আমি যে সাঁতার দেওয়ার সময় হঠাৎ করে বলি আমার মন চাচ্ছে আমি বাম দিকে যাবো, আমি কি এইভাবে ঘুরতে পারবো না? আমাকে সামহাও পানির সাথে কম্প্রোমাইজ করেই ঘোরা লাগবে। তখন আমি করবো কি, তখন আমি যেটা করবো, আমি এক হাত দিয়ে বেশি বাড়ি দিব, আরেক হাত দিয়ে কম বাড়ি দিব, যাতে করে আমি ঘুরতে পারি। এই সেম ব্যাপারটা কিন্তু পাখির ক্ষেত্রেও সত্য। পাখি যখন এই পাখা দিয়ে দিবে 2F ফোর্স, মনে করে এখানে বলের পরিমাণটা বড় হয়ে গেল, মনে করবো এটা হচ্ছে 2F ফোর্স, তাই এটা 2F ফোর্স দিল, আর এই পাখা দিয়ে দিল F ফোর্স। তাহলে এই বলটা কি বড় না? তাহলে লব্ধিটা কি একটু এইদিকে বেশি হয়ে যাবে না? এই দিকে যদি লব্ধি থাকে তাহলে অবশ্যই বাতাসের প্রতিক্রিয়া তো উল্টা দিকে থাকবে, তাহলে পাখি তখন কোন দিকে যাবে? এইদিকে যাবে। এইভাবে সে দিক চেঞ্জ করে। এটা হচ্ছে একটা ওয়ে। এটা হচ্ছে জাস্ট নৌকার ওই বৈঠার মতো, যে ইঞ্জিন নৌকা যেগুলো তোমরা দেখছো, দেখবা তার পিছনে কিন্তু এরকম একটা সেট স্কোয়ারের মতো লাগানো থাকে বৈঠার সাথে। খেয়াল করি, এটা নৌকা তো আমার সামনে আসেই, মনে করো এটাই সেই নৌকা, ইঞ্জিন লাগাই দিছে মনে করি এখানে। এখন মনে করো তার এখানে একটা এরকম, এই জিনিসটা সবাই দেখছো না, বৈঠার পিছনে লাগানো থাকে সেট স্কোয়ার, এর মতোই দেখতে এটা। যে এই জিনিসটাকে দেখবা সে ডানে বামে মোচড় দেয় মাঝে মধ্যে, সে তো ইঞ্জিন চালায় বসে থাকে, সে জাস্ট এটাকে একবার এদিকে একবার এদিকে করে। এটা কিন্তু এক্স্যাক্টলি ওই যে প্লেনের পিছনে যে একটা থাকবে দেখা লেজের মতো, ওই প্লেনের ওই জায়গাটা এক্স্যাক্টলি সেম কাজই করে, যেটা এই মানুষটা এই বৈঠা দিয়ে করতেছে। বোঝা গেছে? এই কাজটা প্লেনও করে, এই কাজটা এই মাঝিটাও করতেছে ওই সেম জিনিস দিয়ে। বোঝা গেছে? কিন্তু প্লেনের ক্ষেত্রে এই জিনিসটা নিচে না কেন? দেখো, নৌকার মাঝি না হয় নিরুপায়, তার তো উপরের দিকে পানি নাই, তার তো নিচে পানি, তার তো নিচের দিকে রাখা লাগবে। প্লেনের কি কোনো লিমিটেশন আছে? প্লেনের তো উপরেও বাতাস নিচেও বাতাস, তাহলে নিচে উপরে না রেখে নিচে রাখে না কেন? সেই সমস্যা। এটা জাস্ট ইমাজিন একটা প্লেন বলো, চিন্তা করো এখানে একটা প্লেন বলি তোমাদের আমি। মনে করো দিস ইজ এ প্লেন, এই মনে করো প্লেন, এই না সেই লেজের কথাটা, যেটা কথা আমি বললাম, এইটাই তো সে জিনিসটা, এই যে এইটা বৈঠার মতো। তো এই জিনিসটাকে আমার এমনি রাখলে কি সমস্যা হইতো? কি সমস্যা হইতো এটা রাখলে এইভাবে? ল্যান্ড করতো কেমনে? তখন তার চাক্কা রাখা লাগবে এমনি, আর দেখতে বিরক্ত লাগতেছে না, এটারে মনে হয় লেজ নাই। বুঝতে পারছো? প্লেনের তো চাকা নামতে হয় না ল্যান্ড করার সময়, তার যখন চাক্কা থাকা লাগতো এরকম লম্বা লম্বা করে, নাহলে তো এটা এসে বাড়ি মারতো ওই রাস্তার মধ্যে, তোমার রানওয়ের মধ্যে প্রত্যেকবার প্লেন এসে তার লেজ বদলাইতে হইতো, তাই না? এই হচ্ছে সিচুয়েশন। দরকার বুঝে কাজ করতে হবে। যদিও প্লেনের কাছে অপশন ছিল বাতাসে উড়ার সময় এই জিনিসটাকে উপরে বা নিচে রাখার, বাট তার আসলে নিচে তো নামতে হবে, প্লেন তো আর সারা জীবন বাতাসে থাকবে না, সে তো নিচে নামতে হবে, সেই কারণে এটা উপরে থাকে। আরও অনেক ব্যাখ্যা আছে, আমি জাস্ট তোমাদেরকে সহজে ওই যে কচি কাজাদের বিজ্ঞান আছে না, ওইভাবে বোঝাচ্ছি। সো এখানে আরও অনেক কথা আছে, একটা পুরা সেক্টর আছে, নাম হচ্ছে এরোডাইনামিক্স। ওটা আলাদা একটা সাবজেক্ট, ওটা মানুষজন ভর্তি হয় ভার্সিটিতে। এরোডাইনামিক্স নামে একটা আলাদা সায়েন্সের আছে, কি বলে, সেকশন আছে। ফিজিক্স যেরকম মানুষজন পড়ে ওরকমভাবে এরোডাইনামিক্সও পড়ে, যেটা আমাদের দেশে আসলে ওইভাবে নাই। ওটা MIT-তে আছে, অন্যান্য বাইরের ভার্সিটিগুলোতে আছে, আমাদের দেশে ওইভাবে নাই। সো এরোডাইনামিক্স একটা বিশাল টপিক। এটার উপর ভিত্তি করেই ঠিক করা হয়েছে যে প্লেনের এই সামনের অংশটা এরকম কেন, প্লেনের সামনের অংশ এরকম থাকলে কী হইতো, বাসের মতো থাকলে কী হইতো, কী আসে যায়। মনে করে এনাগাড়ির মতো আমার প্লেনটা, মনে করে প্লেনটা এরকম, এই হচ্ছে প্লেন। কেমন লাগতো বলো তো প্লেনটা দেখতে? এটা সমস্যা কি খেয়াল করো, এটা হচ্ছে সমস্যা হচ্ছে এটা যে যখন প্লেনটা অনেক এক্সট্রিম স্পিডে যাবে তখন বাতাসের যে বাধাটা, সে আসলে পুরাটা এইভাবে মুখ খুলে তাকে ফেস করতে হবে, সে এটাকে বাইপাস করতে পারতেছে না। বাট যখনই প্লেনের ডিজাইনটা এরকম, বাতাসকে কিন্তু সে স্মুথলি বাইপাস করতেছে। এই স্মুথনেসটা তুমি এখানে পাবা না, এখানে পুরো বাতাসের সাথে সে মারামারি করতে গেছে। এখানে বাতাসের কারণে সে আটকাতে সামনেও যাইতে পারবে না, এমনও হতে পারে প্লেন নষ্ট হয়ে যেতে পারে।
কারণ এত এক্সট্রিম ফোর্স বাতাস তোমাকে দিবে, এবং বাতাসের বাধা কত শক্ত জিনিস সেটা তোমরা যখন ওই লেভেলে যাবা ওই স্পিডে তখন দেখতে পারবা। মাঝে মধ্যে কিন্তু কিছু মুভি ক্লিপে দেখবা যে প্লেনের মাঝখান দিয়ে হঠাৎ দরজা খুলে যায়, ঠাস করে নিয়ে যায়, কেন? বাতাস তাকে নিয়ে যায়, এত শক্তি বাতাসের। বোঝা গেছে? তাই আমি আশা করি তোমরা এক্সাম্পলগুলো বুঝতে পারছো ভালো মতো। এই তিনটা এক্সাম্পল যদি ভালো মতো বুঝে যাও, এই যে নৌকারটা, মানুষেরটা আর পাখির উড়ারটা যদি বুঝে যাও, তাহলে নিউটনের থার্ড ল সবগুলোই আশা করি বুঝে গেছো। কয়টা বাজে? 40। আচ্ছা 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 আচ্ছা। তো নেক্সট আছে বাকিটা কন্টিনিউ করবো আর কি। আজকে বেশি সময় নিয়ে নিয়েছি, ধন্যবাদ।